হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই ডিপ অ্যানালিসিসের ভিডিওতে আমরা একটা এরকম টপিক কভার করতে যাচ্ছি যেখানটার থেকে আমাদের স্ট্যাটিক তো ক্লিয়ার হবেই, তার সাথে কারেন্টের সাথে লিঙ্ক করে আমরা একটা মেইনসে হোলিস্টিক অ্যান্সারও লিখতে পারবো। টপিকের টাইটেল কি? ইন্ডিয়াস নিউক্লিয়ার এনার্জি প্রোগ্রাম। টপিকে জাম্প করার আগে চলুন আমি আপনাদেরকে ব্রিফলি একটা জিনিস দেখিয়ে দিই। যেরকম আপনারা সবাই জানেন যে রাইস আইএস অন 12th এপ্রিল একটা জিএস স্কলারশিপ টেস্ট কন্ডাক্ট করাচ্ছে, যেটার থেকে কিন্তু আপনারা আপ টু 100% স্কলারশিপ পেয়ে যেতে পারেন ফর 10 মান্থ জিএস প্রি কাম মেন্স কোর্স আর 2 ইয়ার্স জিএস প্রি কাম মেন্স কোর্স। দুটো উইকেন্ডস অ্যান্ড উইকডেজ ব্যাচের জন্যই কিন্তু অ্যাভেলেবল। আর যদি এক্সামিনেশনের আমি কিছু আপনাদেরকে ফিচার্স বলে দিই বা স্কলারশিপ টেস্টের কিছু ফিচার্স বলে দিই, এটার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিটলি ফ্রি। এর এক্সামিনেশন মোডটা হবে অফলাইন অ্যাজ ওয়েল অ্যাজ অনলাইন আপনাদের কনভিনিয়েন্স অনুযায়ী, যার এক্সাম ডিউরেশন হবে ফর 2 আওয়ার্স আর নাম্বার অফ কোশ্চেন 100টা, জাস্ট লাইক জিএস পেপার ওয়ান প্রিলিমসের। জিএস না, সরি, পেপার ওয়ান প্রিলিমসের যেটা। যদি আপনারা ভাবছেন যে এই টেস্টটাকে এখন আপনারা রেজিস্টার করেননি, এই টেস্টের জন্য আপনারা রেজিস্টার করতে চান, তবে যদি গিভেন কিউআর কোড আছে রাইট হ্যান্ড সাইডে, এই কিউআর কোডটাকে স্ক্যান করে ডাইরেক্টলি আপনারা নিজে থেকে রেজিস্টার করতে পারেন। আর যদি আপনারা ভাবছেন যে না, আরেকটু আপনাদের কিছু ক্ল্যারিফিকেশন দরকার, তবে রাইস আইএস যে .com ওয়েবসাইটটা আছে সেখানটা আপনারা গিয়ে ক্ল্যারিফাই করতে পারেন, বা দি গিভেন নাম্বারে ফোন করেও কিন্তু আপনারা আপনাদের ডাউটসগুলোকে ক্লিয়ার করতে পারেন। তো চলুন এবার আমরা ডাইরেক্টলি টপিকে ডাইভ ইন করি। তো রোজ যেরকম আমরা টপিকে ডাইভ ইন করার আগে আমরা দেখি যে টপিক থেকে আমরা কি বেনিফিটস পাবো, টপিকটা কোথায় হেল্প করবে। টপিকটা আমাদেরকে ইউপিএসসি জিএস পেপার 3 সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হেল্প করবে। যদি হেল্প করে, কিরকম করে হেল্প করবে চলুন সেটাও দেখবো। সেটা দেখার আগে এই আর্টিকেলটা যে পড়তে হতো কি করে জানলেন? কেন কি আজকের হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপারে এই আর্টিকেলটা ছিল। সেই রিলেটেড কন্টেন্ট আপনারা ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতেও পেয়ে গেছিলেন। এখন সেই রিলেটেডই ডিসকাশন হবে। এটা বারবার বলে দেওয়া এই কারণে, যারা যারা জানেন না তাদের জন্য। যেখানটা আমরা ছিলাম, যে প্রশ্নটা কিরকম আসতে পারে। প্রশ্নটা কিন্তু অলরেডি 2018তে একটা পিওয়াইকিউ। তো আমরা এক্সাক্ট একটা পিওয়াইকিউ তুলেছি আর তুলে দেখাচ্ছি আপনাদের কতটা রেলেভেন্স এখানটায়। সেই রেলেভেন্স থেকেই কিন্তু ড্র হবে আজকের কনটেক্সট আর কেন ইম্পর্টেন্ট। প্রশ্ন বলছে 15 নম্বরের, উইথ গ্রোয়িং এনার্জি নিডস শুড ইন্ডিয়া কিপ অন এক্সপ্যান্ডিং ইটস নিউক্লিয়ার এনার্জি প্রোগ্রাম? প্রথম। সেকেন্ড, ডিসকাস দি ফ্যাক্টস অ্যান্ড ফিয়ার্স অ্যাসোসিয়েটেড উইথ দি নিউক্লিয়ার এনার্জি। দুটো ভাগে 15 নম্বরের পেপার, দুপাতা, ওয়ে ফরওয়ার্ড, চ্যালেঞ্জেস, ওয়ে ফরওয়ার্ড, কনক্লুশন, ক্লিয়ার কাট অ্যান্সার। যাতে এই এরকম যদি অ্যান্সার আরও আসে যাতে আপনারা লিখতে পারেন নেক্সট টাইম, তার জন্য এই কন্টেন্টটা বানানো। এবার নেক্সট পার্ট, এটা 2018তে জিজ্ঞেস করা হয়েছিল। এখন কেন পড়বো? এখন পড়বো কেন কি রিসেন্টলি আমরা শান্তি অ্যাক্ট 2025 সাইন হয়েছে। তার এক্সামিনেশন আফটার এই যেটা আপনার যে ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল, তার ব্যাকড্রপে। তো তার এফেক্ট আমরা দেখতে পারবো। কিন্তু শান্তি অ্যাক্ট নিয়ে তো অলরেডি কভার হয়ে গেছে আমাদের একটা ভিডিও। তো এই ভিডিওটা আলাদা করে কি পাবো? এই ভিডিওতে আলাদা করে এই যে পার্টটা আছে কোশ্চেনের, সেই নিয়ে ডিসকাশন হবে, যেখানটায় শান্তি অ্যাক্ট তো অলরেডি আছে, তার সাথে আপনার যাতে স্ট্যাটিকটা ক্লিয়ার হয়ে যায়, ব্রাশ আপ হয়ে যায়, অলরেডি ক্লিয়ার আছে, ব্রাশ আপ হয়ে যায়, সেটা আমরা দেখব। তো আমরা চলুন ডাইরেক্টলি দেখি যে কনটেক্সট যেরকম বলছিলাম কি, ইট ইজ অল অ্যাবাউট হোয়াট? ইট ইজ অল অ্যাবাউট ইন্ডিয়া ইজ transition. It's a process of transition from state controlled strategic sectors to commercial nuclear model program under what? Under Shanti Act. এবার শান্তি অ্যাক্টে আনার কারণটা কি? কেন কি যাতে এই যে সেক্টরটা আছে যেটা 100 গিগাওয়াট এনার্জি অ্যাচিভ করতে চাইছে, সেটার কারেন্ট কিন্তু 8.8 গিগাওয়াট। আর এই 100 গিগাওয়াট এনার্জি বাই 2047। তো এটা অ্যাচিভ বা প্রসেসটা আরো স্পিডি কি করে হবে? শান্তি অ্যাক্টের মাধ্যম দিয়ে। যদি শান্তি অ্যাক্টের মাধ্যম দিয়ে স্পিডি হয়, বিকশিত ভারতের গোলটা অ্যাচিভ হয়, তার জন্য তো তার এগেনস্টে কিছু ফিয়ার্স অ্যাসোসিয়েটেড আছে, ফ্যাক্টস অ্যান্ড ফিয়ার্স। সেইগুলোকেই যেরকম বলছিলাম এখন ডিসকাস করব। ডিসকাস করার আগে, ডাইরেক্টলি টপিকে জাম্প ইন করার আগে, ওয়াই নিউক্লিয়ার এনার্জি ইজ ক্রিটিক্যাল ফর ইন্ডিয়া, কিছু বেসিক জিনিস ক্লিয়ার করে নেওয়া খুব দরকার। প্রথম বেসিক জিনিস, ফিউশন আর ফিশন। যদি আমি উদাহরণ দিই ফিউশন, আমি এখন মেনে চলছি যে স্মলেস্ট পার্ট হলো এলিমেন্ট। অ্যাটমস এর পরে বেরিয়েছে, আমাদের সুবিধার জন্য আমরা এলিমেন্ট ধরে চলছি। অ্যাটমস এর মধ্যেও ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কিন্তু আমি এখন এলিমেন্টস আমাদের লেম্যান সুখ বোঝার জন্য।
তো যদি একটা এলিমেন্ট বা দুটো এলিমেন্ট ফিউজ করে একটা হয়, তার থেকে হিট জেনারেটেড হয়, যেটা কি আনকন্ট্রোলেবল হবে ইন কম্প্যারিজন টু দি আদার ওয়ান, সেটাকে আমরা বলবো ফিউশন। যেরকম আপনারা জানেন, উদাহরণ সান, উদাহরণ ইটার, ITER। সেকেন্ড পার্ট ফিশন। যদি এই এলিমেন্টটি ব্রেকডাউন করে, প্রথম ক্ষেত্রে দুটো এলিমেন্ট ফিউজ করে একটা এলিমেন্ট হচ্ছিল, সেটাকে আমি বলছিলাম ফিউশন। সেকেন্ড ক্ষেত্রে একটা এলিমেন্টই ব্রেকডাউন করে দুটো এলিমেন্ট হচ্ছে, সেটাকে আমি বলছি ফিশন। এই ফিশনটাও দুটো ভাগে আমরা দেখব। একটা, এর মধ্যেও কন্ট্রোলড আর আনকন্ট্রোলড আছে। যদি আমি আনকন্ট্রোলড বলি, তবে এক্সাম্পল হবে একটা নিউক্লিয়ার বোম। আর যদি আমি বলি কন্ট্রোলড, তবে কন্ট্রোলডের মধ্যেই আমরা যে ইন্ডিয়াস নিউক্লিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম দেখছি, সেটাই কন্ট্রোলডের মধ্যে। তো এই যে আমরা আজকে যেটা কভার করব, সেটা কি? নিউক্লিয়ার ফিশন, তার মধ্যেও কন্ট্রোলড। এটা আপনার ব্যাক অফ দি মাইন্ড থাকা উচিত। এটা যখন ব্যাক অফ দি মাইন্ড থেকে যাবে, এর নেক্সট স্টেপ হলো গিয়ে এলিমেন্টসগুলোকে আমরা এখন পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি, আপনি যদি গুগল সার্চ করেন, আলাদা আলাদা রকম করে ফিডব্যাক দেবে। আমি ধরে চললাম অ্যাপ্রক্সিমেটলি 120টা এলিমেন্ট এখন পর্যন্ত ডিসকভার হয়েছে। এই 120টা এলিমেন্ট কি পুরোটাই ন্যাচারাল? অ্যান্সার হলো না। এই এলিমেন্টসগুলো দুটো ভাগে ভাগ করা থাকে। একটা হয় ন্যাচারাল, একটা হয় ডিরাইভড। ন্যাচারালের উদাহরণ হবে আজকের কনটেক্সে স্পেসিফিকে ইউরেনিয়াম আর থোরিয়াম, আর ডিরাইভ হবে প্লুটোনিয়াম। আমি কেন বলছি যে কোনটা ডিরাইভ কোনটা ন্যাচারাল, আপনারা যখন আমরা নিচের দিকে স্টেজেসে যাব, তখন দেখবো এটার ইম্পর্টেন্সটা খুব বেশি। তার জন্য টপিক শুরু করার আগে এই জিনিসগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে, তবে একটা সুবিধা কি হবে, টপিক চলাকালীন আমরা সবকিছু লিঙ্ক করতে পারবো। তো আমরা এখন পর্যন্ত কি কি জিনিস দেখলাম? দুটো জিনিস হয়, একটা ফিউশন হয়, একটা ফিশন হয়। ফিউশনে কি হয়? দুটো জিনিস, দুটো এলিমেন্ট একসাথে এসে একটা বড় এলিমেন্ট হয়, উদাহরণ সান বা ইটার। সেকেন্ড আমরা কি দেখতে পারি? ফিশন। ফিশনে কি হয়? একটা এলিমেন্টই ভাগ করে দুটো হয়, উদাহরণ কি হতে পারে? দুটোর কেস হতে পারে, একটা কন্ট্রোল, একটা আনকন্ট্রোল। কন্ট্রোললে কি হতে পারে? ইন্ডিয়াস নিউক্লিয়ার এনার্জি প্রোগ্রাম। আনকন্ট্রোললে কি হতে পারে? নিউক্লিয়ার বোম। আরেকটা পার্টে কি দেখলাম, যে এই এলিমেন্টসগুলো, যে এলিমেন্টস নিয়ে কথা হচ্ছে, সেই এলিমেন্টসগুলো কি ন্যাচারালি পাওয়া যায় নাকি ডিরাইভড হয়? আমরা দেখলাম ইয়েস, ন্যাচারালিও পাওয়া যায়, ডিরাইভডও হয়। ন্যাচারালি কিরকম? ইউরেনিয়াম, থোরিয়াম। ডিরাইভড কি? প্লুটোনিয়াম। কি করে আসছে? ইউরেনিয়ামের বাই প্রোডাক্ট। এবার চলুন আমরা ডাইরেক্টলি এই কটা স্ট্যাটিক যখন আমাদের ক্লিয়ার হয়ে গেল, এবার আমরা ডাইরেক্টলি টপিকে জাম্প ইন করি। এবার টপিকটা একদম সেল থ্রু করবে। ওয়াই নিউক্লিয়ার ইজ ক্রিটিক্যাল ফর ইন্ডিয়া। এটা হলো প্রথম। যে কোনো জিনিসের যদি আমি আবার দেখতে চাই যে তার ফ্যাক্টস আর ফিগার অ্যাসোসিয়েটেড কি আছে, তার আগে আমাকে ফ্যাক্টস ফিগার বলার আগে বলতে হবে কেন ইম্পর্টেন্ট। তবে গিয়ে স্টেট রিলেটেড ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স বা ফিয়ার্সগুলোকে আমি জাস্টিফাই করতে পারবো। তো কেন ইম্পর্টেন্ট? কেন কি আমরা কিন্তু খুব বেস লোড পাওয়ার রিলায়েবল, যেখানটায় আমাদের 24x7 স্টেবল ইলেকট্রিসিটি লাগবে। আর এরকম ইলেকট্রিসিটি কিন্তু এই নিউক্লিয়ার পাওয়ার বা ডেভেলপমেন্ট প্রজেক্ট আমাদেরকে সোর্স করতে পারে, যেখানটায় আমাদের কিছু টার্গেটস আছে, সেইগুলো অন্য পারে। সেকেন্ড, আমরা জানি আমাদের কিন্তু একটা হাই পপুলাস কান্ট্রি, যেখানটা ল্যান্ড এফিসিয়েন্সি কিন্তু খুব দরকার। আর এরকম কোনো প্রজেক্ট যাতে আমাদের এগ্রিকালচার সেক্টরের সাথে কম্পিট না করে। তো সেখানটায় দাঁড়িয়ে আবার এই নিউক্লিয়ার এনার্জিটা কিন্তু আমাদের জন্য খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, যেখানটায় নিউক্লিয়ার কম্প্যাক্ট ফুটপ্রিন্ট ইজ 10 টাইমস মোর দ্যান ল্যান্ড এফিসিয়েন্ট ইন কেস অফ সোলার। কাউন্টার পার্টসের যারা নিউক্লিয়ার এনার্জি আছে, সোলার আর উইন্ড, তার থেকে অনেকটা বেশি। তো কম্পিটিশন কম তাদের সাথে। দি থার্ড উড বি এনার্জি সিকিউরিটি। আমরা দেখছি ইন কারেন্ট জিওপলিটিক্যাল সিচুয়েশন, যখন ইরানে কিছু একটা সিচুয়েশন বা ভলাটাইল সিচুয়েশন হবে, সেইটা যাতে আমাদের আর্ম টুইচ না করে বা আমাদের ডিপেন্ডেন্সিকে এক্সপ্লয়েট না করে, তার জন্য আবার আমাদের এরকম একটা এনার্জি দরকার। দি ফোর্থ উড বি আমাদের কাছে এরকম কিছু রিজার্ভ আছে যেটা আমাদেরকে এখানটায় হেল্প করবে। এক্সাম্পল থোরিয়াম। আমাদের কাছে ওয়ার্ল্ডের 1/4 রিজার্ভ আছে। যেই থোরিয়ামটা আমি বলছিলাম, মনে করে দেখুন, এলিমেন্ট কি ন্যাচারাল কি ডিরাইভড? ন্যাচারাল। ইউরেনিয়াম আর থোরিয়াম যে ন্যাচারাল ছিল, সেই থোরিয়ামটা আমাদের কাছে 1/4 রিজার্ভ আছে তার। তো
তো কেন কি 1/4 রিজার্ভ আছে আমাদের কাছে অলরেডি, যদি রিজার্ভ থাকে সেই জিনিসটাকে কেন ইউটিলাইজ করবো না নিউক্লিয়ার এনার্জির মাধ্যম দিয়ে? দি ফিফথ উড বি, যেই কিছু কিছু সেক্টরস থাকে যেখানটায় এই রকমের রিনিউয়েবল এনার্জিকে অ্যাবাইড করানো খুব মুশকিল থাকে, এটা তাদের জন্য সুবিধা। হার্ড টু অ্যাবাইড ইন্ডাস্ট্রিজের জন্য সুবিধা। উদাহরণ স্টিল, সিমেন্ট আর পেট্রোকেমিক্যাল যে ইন্ডাস্ট্রি আছে সেখানটায় খুব আমরা জানি এনার্জি কনজাম্পশন ইন্ডাস্ট্রি, সেখানটায় কিন্তু এই রকমের নিউক্লিয়ার এনার্জি কিন্তু খুব ফিজিবল। তো সেইগুলোকেও সেখানটা রিনিউয়েবল এনার্জি যদি আমাদেরকে করতে হয়, নিউক্লিয়ার এনার্জি একদম বেস্ট সলিউশন। তার জন্য এটা আমাদের জন্য ক্রিটিক্যাল। অ্যান্ড এট লাস্ট যদি আমি বলি, এটা কোথাও না কোথাও স্ট্র্যাটেজিক আর এক্সপোর্ট পোটেনশিয়ালকে আমাদেরকে দেখাচ্ছে, যেখানটায় উই উড সি যে আমরা কারোর উপরে ডিপেন্ডেন্ট থাকবো না, কিন্তু গ্লোবাল এক্সপোর্টার হব, যেখানটায় আমরা গ্লোবাল সাউথকে হেল্প করতে পারবো ইন টার্মস অফ ট্রান্সফারিং টেকনোলজি অ্যান্ড এনার্জি। যখন প্রথম 5টা পয়েন্ট আমাদের স্টেবল থাকবে, দি নেক্সট স্টেপ উড বি আমরা কি করে এটাকে এক্সপোর্ট করব। আর যখন এক্সপোর্ট করব তখন লোকেদের হেল্প হবে, বাকি নেশনসদের হেল্প হবে। তো এর জন্য কেন কি ইন্ডিয়া সবসময় সবকা সাথ সবকা বিকাশের যে ফর্মুলাটা হোল্ড করে, এটা যাতে অ্যাপ্লিকেবল হয় তার জন্য এটা খুব ক্রিটিক্যাল। যদি ক্রিটিক্যাল হয় সেখানটা কে রোল প্লে করছে, একটা বড় রোল, যেরকম প্রথমে আমরা দেখছিলাম শান্তি অ্যাক্ট 2025 কিন্তু একটা ক্রিটিক্যাল রোল প্লে করছে। কিভাবে? কেন কি শান্তি অ্যাক্ট নিয়ে আমরা অলরেডি কভার করে নিয়েছি ডিটেল ডিসকাশন। তো আমরা এখানটা একদম স্কিম থ্রু করবো, যেখানটা দেখবো যে কি করে শান্তি অ্যাক্ট আমাদেরকে এখানটায় হেল্প করছে। প্রথম আমরা দেখবো যেখানটা ইট রিপ্লেসেস অ্যাটমিক এনার্জি অ্যাক্ট অফ 1962 অ্যান্ড সিভিল লাইবিলিটি অফ ফর নিউক্লিয়ার ড্যামেজ অ্যাক্ট 2010, যেটা কোথাও না কোথাও এনেবলিং ফ্যাক্টর প্লে করার প্রাইভেট সেক্টরকে প্লে করার জন্য স্টপ করছিল, এটাই বলা হচ্ছে। সেকেন্ড, যখন এইটা রিপ্লেস করছে অটোমেটিক্যালি, যখন প্রাইভেট সেক্টরকে এটা প্রসপেক্টিভটাকে স্টপ, গ্রোথটাকে স্টপ করছিল, উই উড সি যে নেক্সট স্টেপ উড বি ফরেন অ্যান্ড প্রাইভেট পার্টিসিপেশন বাড়বে। এটা কোথাও না কোথাও আবার আমাদের যে অ্যাটমিক এনার্জি রেগুলেশন বোর্ড আছে তাকে অটোনমি দেবে, এরকম একটা অ্যাক্ট। অ্যাট লাস্ট, এইটা যে আমাদের লাইবিলিটি ফ্রেমওয়ার্ক, কিপিং ইন মাইন্ড যে এর আগে যেই রকমের প্রবলেমসগুলো হয়েছিল, রাইট টু রিকোর্স, এটা কিন্তু প্রিলিমসের জন্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই রকমের ফ্যাক্টসগুলোকেও কিন্তু এই শান্তি অ্যাক্ট কভার করছে। আর আপনাদের যদি আরো ক্লিয়ারিটি চাই যে রাইট টু রিকোর্স কি হয়, এটা কিন্তু ডিটেল কভার করা আছে আমাদের আগের ভিডিওতে, যেখানটায় গিয়ে আপনারা কিন্তু দেখতে পারেন। দি নেক্সট পার্ট, দি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেখান থেকে আমরা ফ্যাক্টস অ্যান্ড ফ্যাক্টসও দেখে নিলাম, ফিয়ারটাকে আমরা এখন দেখতে পারবো। ফিয়ারটা কি? ইন্ডিয়াস ট্রেডিশনাল 3 স্টেজ নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম, যেখান থেকে এখন আমরা বুঝতে পারবো যে যেই প্রোগ্রামটা করছি, এর আগে যেই পার্টগুলো পড়লাম, থোরিয়াম, প্লুটোনিয়াম বা ইউরেনিয়াম, সেগুলো এখন কোথায় অ্যাপ্লিকেবল হবে। তো যেরকম নামেই বলছে 3টে পার্টে ভাগ করা আমাদের স্টেজ 3টে পার্টে ভাগ করা। এখানটায় আমি একটা খুব খুব মানে খুব তাড়াতাড়ি করে আপনাদের কিছু ফ্যাক্টস বলে দিই। প্রত্যেকটা স্টেজেই আমাদের 4টে জিনিস খুব স্ট্যাটিক থাকে, প্রত্যেকটা স্টেজে 4টে জিনিস খুব লাগেই। যে কোনো একটা নিউক্লিয়ার এনার্জিকে করার জন্য তার একটা ফিউল লাগবে। ফিউলটা আমরা ইউরেনিয়াম, থোরিয়াম বা প্লুটোনিয়ামের ক্ষেত্রে দেখব। দি সেকেন্ড উড বি মডারেটর। দি থার্ড উড বি কুলেন্ট। মানে কি এই রকমের যখন হিট প্রডিউস হবে, আমাদের তো কুলেন্টও লাগবে ঠান্ডা করার জন্য। আমরা জানি যখন গাড়ি চালাই আমাদের কিন্তু গাড়ির মধ্যে একটা কুলেন্ট থাকে যেটা ইঞ্জিনকে ঠান্ডা করে, তো একটা কুলেন্ট থাকবে। অ্যান্ড সবাই শেষে উড বি আ রিঅ্যাক্টর, যে এই রকমের জিনিসপত্র টেকনোলজিসগুলো চালাবে। এই রিঅ্যাক্টরটাই কিন্তু মেন থাকে এই রকমের প্রোগ্রামসে। আর সেখানটায় দাঁড়িয়ে এখানটায় আমরা যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি 3টে স্টেজ কেন হয়েছে, কেন কি এই রিঅ্যাক্টরগুলোর জন্যই। তো প্রথম স্টেজ যদি দেখি, প্রথম স্টেজে আমরা দেখব যে ইউরেনিয়াম ইউজ হতো, সেখানটায় রিঅ্যাক্টর ইউরেনিয়াম ফিউলে ইউজ হতো। রিঅ্যাক্টর কি দেখছি? প্রেসারাইজ হেভি ওয়াটার রিঅ্যাক্টর। এটার অবজেক্টিভ কি আপনাদের সামনে লেখা, আর স্টেটাস এখন এই পার্টে। সেকেন্ড, আমি যদি দেখি সেকেন্ড স্টেজেরও যেরকম বললাম 4টে পার্ট থাকবে। ফার্স্ট উড বি ফিউল, মডারেটর, কুলেন্ট, রিঅ্যাক্টর। এখানটায় ফিউল কি হচ্ছে? প্লুটোনিয়াম। এবার মনে পড়ছে এলিমেন্ট দুভাগে, ন্যাচারাল ডিরাইভ। তো এই প্লুটোনিয়াম কিন্তু ন্যাচারালি পাওয়া যায় না, প্রিলিমসে একটা প্রশ্ন হতে পারে, আগেও এসছে। তো এইটা বাই প্রোডাক্ট অফ দিস।
এবার আপনি দেখতে পারবেন কেন কি ইউরেনিয়াম আমাদের কাছে নেই, আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। আমরা কোথাও না কোথাও আস্তে, আস্তে ইউরেনিয়াম থেকে সরে আসছি যাতে আমাদের অটোনমি ক্রিয়েট হয়। তো এই ইউরেনিয়াম যখন আমরা ইম্পোর্ট করে নিলাম, সেটার প্রসেস থেকে প্লুটোনিয়াম পেলাম। প্লুটোনিয়াম থেকে সেকেন্ড আমরা স্টেজে চলে আসছি, যেখানটা রিঅ্যাক্টর কি দেখতে পাচ্ছি, প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর। এখানটায় মাইন্ড করবেন, এখানটায় কিন্তু থার্মাল পার্টও থাকে। থার্মালটা মেনশন করিনি আমরা, কেন কি থার্মালটা একটু বেশি হেভি হয়ে যেত। মোস্টলি প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর ইউজ হয়, তার জন্য এখানটায় এটাই ইউজ করা। তার কিছু কালপাক্কামের কথা বলা আছে আর তার প্রজেক্টসের কথা, অবজেক্টিভের কথা বলা। দি থার্ড অ্যান্ড দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো অ্যাডভান্স হেভি ওয়াটার রিঅ্যাক্টর। এখানটাও চারটেই পার্ট, যেরকম আগে বললাম, ফিউয়েল, মডারেট, কুলেন্ট, রিঅ্যাক্টর। এখানটার রিঅ্যাক্টরের নাম কি? অ্যাডভান্স হেভি ওয়াটার রিঅ্যাক্টর। এই অ্যাডভান্স হেভি ওয়াটার রিঅ্যাক্টর কিন্তু এর ফিউল হলো গিয়ে আপনার থোরিয়াম। কোন থোরিয়াম? যেই থোরিয়াম আমাদের কাছে 1/4 রিজার্ভ আছে, যার অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি 25%। এর জন্য আমরা নেক্সট স্টেজে দেখতে পাচ্ছি আরও আমরা অটোনমাস হয়ে যাচ্ছি, আমরা ডিপেন্ডেন্সি থেকে সরছি, যেখানটা আমাদের কাছেই যে জিনিসগুলো আছে সেখান থেকে ন্যাচারালি আমরা নিয়ে সেখান থেকে ফিউয়েল জেনারেট করি। তো এইটাই যেটা আমি পড়াতে আপনাকে ডিসকাশন করতে গিয়ে দেখালাম, এটাই ওয়াই দিস 3 ফেজেস আর ইম্পর্টেন্ট এখানটায় মেনশন করা আছে। আপনারা যদি দেখেন আপনারা দেখবেন যে সেম থিং। কেন কি ইউরেনিয়াম আমাদের কাছে 2% যার জন্য আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে ইউরেনিয়াম আমাদের কাছে অ্যারাউন্ড 20% অফ 25% অফ গ্লোবাল থোরিয়াম আছে, তার জন্য 1/4, তার জন্য আমরা দেখতে পাচ্ছি পরের দিকে থোরিয়াম। সেকেন্ড আমরা দেখতে পাচ্ছিলাম যে প্লুটোনিয়াম এসছে, কেন কেন কি বাই প্রোডাক্ট, আমরা আস্তে আস্তে অটোনমির দিকে আসছি। থার্ড ডাইরেক্ট থোরিয়ামে চলে আসছি। এরপরে মেন পার্ট হলো যেরকম ডেটা নিয়ে ডিল হচ্ছিল, যে বলা হচ্ছিল যে কারেন্ট ডেটা বা ল্যান্ডস্কেপ কি আছে। চলুন সেটা নিয়ে আমরা একটা আইডিয়া দিয়ে দিই এবার অ্যান্সারটাকে আরো বেটার করার জন্য। যেখানটা কিপিং ইন মাইন্ড যে আমাদের নিউ স্ট্র্যাটেজি হলো 100 গিগাওয়াটস রিনিউয়েবল এনার্জি। তো সেখানটা দাঁড়িয়ে আমরা এখানটায় 3টে ভাগে ভাগ করতে পারি ডেটাটাকে। প্রথম ভাগে হলো স্মল মডিউলার রিঅ্যাক্টর, যেখানটা আমরা দেখব বাজেট পুশ কিন্তু অ্যারাউন্ড 20,000 crores হয়েছে। তার সাথে এটা আবার কোথাও না কোথাও ফাস্ট ডেপ্লয়মেন্ট আছে, কেন কি ডাইজেশন পিরিয়ডটা কম, সার্কুলেশন পিরিয়ডটা কিন্তু 40 মান্থসেরই। তার সাথে যেই সেক্টরসগুলো যেরকম প্রথমেই বলছিলাম হার্ড টু অ্যাবাইড সেক্টরস যেগুলো আছে, সেখানটা কিন্তু এগুলোকে ইন্টিগ্রেট করতে খুব সুবিধা। আর তার সাথে দি 220 মেগাওয়াট হর্স পাওয়ার ইন্ডিজেনিয়াস কিন্তু আমরা অলরেডি এখানটায় বানিয়ে দিয়েছি। দিস ইজ ওয়ান পার্ট অফ ডেটা। দি সেকেন্ড পার্ট অফ ডেটা উড বি লার্জ রিঅ্যাক্টর, যেটা কি অ্যারাউন্ড আপনার 1000+ মেগাওয়াট পাওয়ার জেনারেট করবে। প্রথম ক্ষেত্রে আমরা কত দেখছিলাম? 220, যেটা কি তার বিভিন্ন বিভিন্ন ভাগ আছে, 5, 55, 200। এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি এর ক্লাসিফিকেশন হলো 1000 মেগাওয়াট প্লাস, তার মানে গিগাওয়াট। এখানটার কি পার্ট আছে? এখানটা আমরা দেখতে পারি আমাদের যে ফ্লিট মোড আছে এক্সপ্যানশন, যেখানটা 700 মেগাওয়াটস অফ প্রেসার হেভি ওয়াটার রিঅ্যাক্টর, সেগুলোকে একসাথে ক্লাব আপ করে আমরা এই রকমের প্রজেক্ট নিচ্ছি। দি সেকেন্ড উড বি এখানটা আমরা ফরেন কোলাবোরেশনও করছি, ইন্টিগ্রেট করছি, যেরকম ফ্রান্স থেকে নিচ্ছি, ইউএস থেকে নিচ্ছি। কিন্তু এর একটা মেজর ড্রব্যাক আছে, এটা কিন্তু আনপ্রুভেন এখন। তো ড্রব্যাকসগুলোকে আমরা তো একদম হলিস্টিক্যালি চ্যালেঞ্জেসে দেখব। এখন জাস্ট টু কিপ ইন মাইন্ড এর একটা চ্যালেঞ্জ, সেটা হলো ডিজাইনটা খুব কস্টলি। আর সেকেন্ড হলো এটা কিন্তু এখনো আনপ্রুভেন, এটা পেন পেপারেই আছে। অ্যান্ড দি থার্ড পার্ট, যেখানটায় আমরা নতুন নতুন টেকনোলজি ইন্টিগ্রেট করছি, সেই রকমের ডেটা দিচ্ছি, যেখানটা আমরা বললো ফিউল ইনোভেশন। ফিউল মানে কোনগুলো আবার মাথায় রাখি? থোরিয়াম, প্লুটোনিয়াম আর ইউরেনিয়াম, সেগুলো। এখানটা আমরা একটা দেখবো হেলিও, HALEO। এটা ফুল ফর্ম কি? হাই এসে লো এনরিচ ইউরেনিয়াম। এইটাকে ইউজ করে আমরা থোরিয়াম রিজার্ভ উইদাউট ওয়েটিং ফুল কমার্শিয়ালাইজেশন অফ সেকেন্ড, যেটাকে আমরা বলছিলাম যে যখন সেকেন্ড স্টেজে আমরা যখন দেখছিলাম যে প্রেশারাইজ হেভি ওয়াটার রিঅ্যাক্টর, যেই পার্টটাকে করার জন্য একটু আমরা বলছিলাম পেন পেপারে, তো এটা খুব সহজ, এটাকে নিয়ে আসতে একটু প্রবলেম হতে পারে। আমরা এই রকমের এনরিচ এনার্জি ইউরেনিয়ামকে আরো এনরিচ করে আমরা কিন্তু অ্যাচিভ করতে পারি। দি সেম ক্যান বি অ্যাচিভ উইথ মল্টেন সল্ট রিঅ্যাক্টর, যেটা কি সেফার, এফিশিয়েন্ট অ্যান্ড ফিউচার টেকও কিন্তু আমাদের জন্য এফেক্টিভ ইউটিলাইজিং থোরিয়াম। থোরিয়াম কি? যেটা আমাদের কাছে 1/4 রিজার্ভ আছে। এই ডেটাগুলো কিন্তু মনে রাখা খুব দরকার আর মেনশন করা দরকার আমাদেরকে অ্যান্সারে।
তো আমরা যখন এবার ডেটাটা দেখে নিলাম, এবার আমাদেরকে কিছু চ্যালেঞ্জেস দিতে হবে আর তার ওয়ে ফরওয়ার্ড দিতে হবে। তবেই কি আমাদের অ্যান্সারটা কিন্তু হোলিস্টিক হবে। এখন পর্যন্ত 1 1/2 পেজ আমাদের কমপ্লিট, আর 1 1/2 পেজ বাকি আছে। বাকি হাফ পেজে আমরা এখন চ্যালেঞ্জেস লিখব। যেটাকেও আমি খুব তাড়াতাড়ি স্কিম থ্রু আপনাদেরকে করে দেবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কেন কি আপনারা অলরেডি একবার পড়ে নিয়েছেন। দি ফার্স্ট চ্যালেঞ্জ ফর দিস প্রোগ্রাম ইজ, এর কিন্তু খুব হাই কস্ট এর সাথে রিলেটেড। এর এফেক্ট দো আমরা অনেক পরে দেখা যেতে পারে, খুব তাড়াতাড়ি দেখা যেতে পারে ইন কম্প্যারিজন টু আদার রিনিউয়েবল এনার্জিস, কিন্তু এর কস্ট কিন্তু অ্যারাউন্ড $200 বিলিয়ন এর। দি সেকেন্ড পার্ট ইজ, আমাদের কাছে কোথাও না কোথাও টেকনোলজি গ্যাপ কিন্তু কস্ট প্যারিটি আছে। যেখানটা আমরা দেখছি এই রকমের রিঅ্যাক্টর ইজ মোস্টলি ফরেন মেড, ফরেন টেকনোলজি, সেগুলোকে আমাদের ইন্ডিয়াতে ইনকালকেট করতে কিন্তু একটা কস্টলি অ্যাফেয়ার, টেকনোলজিক্যাল গ্যাপ আছে। দি থার্ড উড বি রেগুলেটরি ডিলে, যেটাকে অ্যান্সার করছে ইয়েস শান্তি এক, সেটা আমরা ওয়ে ফরওয়ার্ডে দেখব। এই রকমের আলাদা আলাদা আইসোলেশনে সব চেম্বারসগুলো বসে থাকে, তার জন্য কি হয়েছে, স্পিডি প্রসিডিয়ার হচ্ছে না। ফিউল ওনারশিপ, ওয়েস্ট ম্যানেজমেন্ট, ডিকমিশনিং, এই প্রসেসগুলো কেন কি লেন্দি হয়ে যাচ্ছে বলে, তার জন্য আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও রেগুলেটরি হার্ডেলস আসছে। এর সাথে ল্যান্ড অ্যান্ড এক্সক্লুশন জোনসগুলো আছে বলে তার জন্য আমাদের একটা প্রবলেম হচ্ছে, যেখানটায় কারেন্ট রেগুলেটেড লার্জ নিউক্লিয়ার পার্ক, যেগুলো কি মাল্টিপল রিঅ্যাক্টর যেখানে মডিফাইড কাজ করবে, সেগুলো এক্সক্লুসিভ জোনসে থাকতে হবে। তো সেখানটায় আবার কোথাও না কোথাও এই রকমের কমপ্লায়েন্ট প্রবলেমস আসছে। The fourth would be the supply chain and human capital. This is the continuation of second point only, যেখানটা আমরা দেখব যে আমাদের কাছে কোথাও না কোথাও এই যে ফ্লিট মোডে যাওয়ার জন্য আমাদের কাছে ম্যানেজমেন্ট বা এই মুহূর্তে ক্যাপাসিটি নেই। আর তার সাথে স্কিল গ্যাপটা একটা বড় প্লেয়ার, যেটা কি 10x ইনক্রিজ করলেই তবেই কি আমাদের ডিজায়ার গোলকে আমরা অ্যাচিভ করতে পারবো। পাবলিক ট্রাস্ট অ্যান্ড পাবলিক পারসেপশন অ্যান্ড লাইবিলিটি কনসার্ন তো একটা বড় ম্যাটার, কেন কি দি ইভেন্টস লাইক চার্নোবিল আর আমরা যদি ভোপাল গ্যাস ট্র্যাজেডি দেখি, এই রকমের রিলেটেড কিন্তু পাবলিকের মধ্যে ভালো পারসেপশন নেই। তো তার জন্য এটা কোথাও না কোথাও আবার একটা লাইবিলিটি কনসার্নের সাথে রিলেটেড আছে। যদি কিছু ইফ এনিথিং গোজ সাউথ, তার কে লাইবিলিটি নেবে। অ্যান্ড দি লাস্ট উড বি ফিউল সিকিউরিটি অ্যান্ড এনরিচমেন্ট। আমরা জানি যে আমরা কিন্তু ইউরেনিয়ামে হেভিলি ডিপেন্ডেন্ট ইম্পোর্টে। আর যে নতুন নতুন টেকনোলজি থোরিয়াম বা প্লুটোনিয়ামের ক্ষেত্রে, সেখানটায় আমরা পেন পেপারে তো অ্যাচিভ করতে পেরেছি, কিন্তু ফুল ফ্লেজেড আমরা যেতে পারিনি। তো দিস পয়েন্টস আর সামওয়্যার রিলেটেড টু ফার্স্ট 3 পয়েন্টস অনলি, যেখানটায় আমরা পরের বাকি 3টে পয়েন্টকে ইলাবোরেটলি বোঝাচ্ছি। তো এই রকমের চ্যালেঞ্জেস থাকলে ওয়ে ফরওয়ার্ড কি থাকতে পারে? কেন কি আমরা তো অ্যান্সার এরকম করে রেখে আসতে পারবো না। দি ফার্স্ট ওয়ে ফরওয়ার্ড উড বি ফাস্ট ট্র্যাক অ্যাপ্লিকেশন অফ শান্তি অ্যাক্ট। যেই অ্যাক্টটা অলরেডি নিয়ে আসা হয়েছে এই রকমের হার্ডেলসগুলোকে সরিয়ে দেওয়ার জন্য, সেটা যাতে খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা হয়, যাতে গাইডলাইন্স অফ নিউক্লিয়ার ফিউল ওনারশিপ, ওয়েস্ট ম্যানেজমেন্ট, ইন্স্যুরেন্স লাইবিলিটি আর ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজম নিয়ে কিন্তু ক্লিয়ারিটি থাকে। সেকেন্ড যেটা দেখছিলাম, স্মল মডিউলার রিঅ্যাক্টর, যেটা কি হার্ডার টু অ্যাবাইড সেক্টরসে ইমপ্লিমেন্ট করতে পারবে, তাদের ডেপ্লয়মেন্ট যাতে খুব ফাস্ট হয়, সেটাকে অ্যাক্সেলারেট করে দেওয়া উচিত। যাতে এই রকমের 220 মেগাওয়াটসের যে প্রেশার হেভিওয়েট রিঅ্যাক্টর আছে, সেগুলোকে অল ওভার ইন্ডিয়াতে ছোট ছোট জায়গায় ডিসেন্ট্রালাইজ ওয়েতে বসাতে পারি আমরা। যে কোনো সেক্টরে, যে কোনো ইন্ডাস্ট্রির তার পাশেই যাতে এরকম স্মল মডুলার রিঅ্যাক্টর অলরেডি এস্টাবলিশ করা থাকে, যেখান থেকে সে এনার্জি ডিরাইভ করবে। দি থার্ড উড বি, যদি আমাদের কাছে টেকনোলজিক্যাল গ্যাপ বা স্কিল গ্যাপ থাকে, সেটাকে অ্যাগ্রেসিভলি আমরা ফিল আপ করি ইন দি ফর্ম অফ ইন্ডিজেনাইজেশন অফ ফরেন ডিজাইন। যেই টেকনোলজিসগুলো যেরকম আইডিয়া ডক্টর হোমি বাবা নিয়েছিল, আমরা যাতে সেই আইডিয়াটাকে আরও ফরওয়ার্ডে নিয়ে যাই, যে যদি ইউরেনিয়াম নিয়ে এসছি, তো নেক্সট টাইম মেক শিওর যে নেক্সট ফিউলটা যাতে ইন্ডিয়ারই হয়। যদি টেকনোলজি বাইরে থেকে ইম্পোর্ট করছি, মেক শিওর দি নেক্সট টেকনোলজি শুড বি মেড ইন ইন্ডিয়া। দি থার্ড পয়েন্ট উড বি, যেই থোরিয়াম যে হেলিও পার্টটা বলছি, ইউটিলাইজেশন অফ থোরিয়াম, সেটা যাতে র্যাপিড করা হয়। এগেন ফার্স্ট সেকেন্ড পার্টেরই কন্টিনিউয়েশন, স্পেসিফিক এক্সাম্পল দিয়ে তার এগেনস্টে R&D কে প্রায়োরিটাইজ করা উচিত। তার সাথে যেই $200 বিলিয়ন এর কথা যেটা বলছিলাম,
সেটাকেও ইনোভেশন ফান্ড দিয়ে মেকানিজম দিয়ে সেটাকে যাতে ফান্ড করা যেতে পারে, যেটা কি অ্যারাউন্ড 18 লাখ crore রুপিস, সেটাকেও যাতে করা যেতে পারে। আর কোথাও না কোথাও যেটা পারসেপশনটা খারাপ আছে লোকেদের মনে, সেই পারসেপশনটাকেও যাতে ভালো করা যায় পাবলিককে, কি করে? প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, গ্রিন বন্ড, লং টার্ম পাওয়ার পারচেজ এগ্রিমেন্টস এর মাধ্যম দিয়ে, যাতে ডিসকমদেরকে আরো মোটিভেট করা উচিত যে তারা যাতে এরকম জায়গার থেকে নিজেদের ফিউল এনার্জিগুলোকে অ্যাকোয়ার করে, যাতে মার্কেটে অলরেডি ডিমান্ডটা আসে, পুশটা খুব দরকার। অ্যান্ড অ্যাট লাস্ট উড বি, যেই রেগুলেটরটা আছে তার যাতে প্রপার ক্লজ দেওয়া হয় তাকে, যাতে সে তার দরকার অনুযায়ী যাতে জিনিসগুলোকে করতে পারে, সেটাকে যাতে স্ট্রেনদেন করা হয়। অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডকে যাতে এম্পাওয়ার করা হোক ইন লিটারাল সেন্স, ইন পেন পেপার অ্যান্ড ইন অ্যাকচুয়াল সেন্স, যাতে তার অ্যাপ্লিকেশন সে ভালো করে ইকোনমিতে করতে পারে, আর এই যে সেক্টরটা আছে ভালো করে ওভারসাইট করতে পারে। অ্যাট লাস্ট আমাদের অলরেডি 3টে পেজ শেষ, লাস্টের একটু পাতা বাকি আছে, পেজ বাকি আছে, সেখানটা আমরা কনক্লুশন দিয়ে শেষ করব। আবার কনক্লুশন কি হবে? শান্তি অ্যাক্ট। কেন? কেন কি এটা কনটেক্সটের, কনটেক্সট উড বি, তবে একটা ইউ শেপ হবে। দি শান্তি অ্যাক্ট প্রভিডস ইন্ডিয়া ফ্রম স্টেট লেড টু মার্কেট ড্রিভেন নিউক্লিয়ার সোসাইটি, নিউক্লিয়ার এনার্জি, যেখানটা অলরেডি 1991-এ আমরা ইকোনমির ক্ষেত্রে দেখেছি, আমরা এখন কোথাও না কোথাও এই শান্তি অ্যাক্ট সেই রকমের একটা রোল প্লে করছে এই এনার্জি সেক্টর, এই নিউক্লিয়ার এনার্জি সেক্টরের জন্য। বাই লেভারেজিং শান্তি অ্যাক্টের কিছু ফিচার্স, বাই লেভারেজিং প্রাইভেট ক্যাপিটাল অ্যান্ড ইন্ডিজিনিয়াস SMR, স্মল মডুলার রিঅ্যাক্টর, ইন্ডিয়া ক্যান অ্যাচিভ দি টার্গেট 100 gigawatt টার্গেট অ্যান্ড নেট জিরো বাই 2070 gigawatt টার্গেট ইন 2040. With this, I would hope that you will be able to answer this question now in a more holistic manner. And yes, আপনারা যারা যারা ভাবছেন আমরা তো বাংলাতে দেব, আমাদের তাদের জন্য সলিউশন আছে রাইস আইস ইনোভেটিভ ইনোভেশন, যেখানে সেম কন্টেন্ট বাংলাতে আপনাদের কাছে প্রোভাইড করা আছে উইথ ইকুয়ালি রিসার্চড অ্যান্ড কি টার্মস ইউজ, যেটা কি আপনাদেরকে ইউপিএসসিতে গ্যারেন্টিড মার্কস কিন্তু ফেচ করবেই, আর আপনাদের লার্নিং আর কনসেপ্ট ক্ল্যারিটির মাঝখানে ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার থাকবে না। With this, I would conclude this session, and I would hope that this session was quite helpful for you. যদি হেল্পফুল হয়ে থাকে, do like this video, subscribe to Rice IAS YouTube channel, and most importantly, keep preparing. Thank you.